আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে টেবিল। তো আমাদের গত দুটো ক্লাস আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমাদের উচিত তৃতীয় ক্লাস দেখার পূর্বে অবশ্যই ওই দুটি ক্লাস আগে ভালো করে দেখা এবং নোট করা। মনে রাখবে, নোটের বিকল্প কিছু নেই। তোমরা যেমন অফলাইনে ক্লাস করার সময় সামনে নোট খাতা কলম নিয়ে বসো এবং ওই অনুযায়ী কাজ করতে থাকো, ঠিক এখানেও সেই কাজটাই করবে। অর্থাৎ যতটুকু পড়াবো লিখবে, লিখে ভিডিও স্টপ করে বা পজ করে লেখাগুলো লিখবে, নোট করবে, দেন দেখবে। ইনশাআল্লাহ আশা করি তোমাদের এই সমস্যাগুলো থেকে দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং পরীক্ষায় হোপফুলি ভালো রেজাল্ট করতে পারবে। তো আমরা প্রথমে কথা বলবো টেবিলের কিছু বেসিক জিনিস নিয়ে। আসলে তো আমরা জানি একটা টেবিলের বেশ কিছু অংশ থাকে। একটা টেবিলের প্রধান যে অংশটা থাকে, এই টেবিলটা হচ্ছে বডির আওতায় থাকে। তো এই বডির ঠিক টেবিল বডির মধ্যে টেবিলের উপরে যে লেখাটি থাকে, আমরা যদি খেয়াল করি স্টুডেন্টস ইনফরমেশন, এখানে একটি লেখা রয়েছে। এই যে লেখাটা, এই লেখাটাকে বলা হয় ক্যাপশন। অর্থাৎ টেবিলের উপরের কোন লেখাকে আমরা বলবো হচ্ছে ক্যাপশন। এবং টেবিলের আমরা সবসময় মনে রাখবো, টেবিলের আনুভূমিক ভাবে অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভাবে যেগুলো থাকে এগুলো হচ্ছে সারি বা রো, আর ওয়াই অক্ষ বরাবর যেগুলো থাকে ওগুলোকে বলা হয় কলাম। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, সারি এবং কলাম। তার মানে এগুলো হচ্ছে আমাদের সারি বা হচ্ছে ইংরেজিতে বললে রো। দ্বিতীয় কথা হচ্ছে এই উপরে নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে উপরে নিচে, এগুলো হচ্ছে আমাদের কলাম। অর্থাৎ উপরে নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের কলাম। এখন এই সারি আর কলামের মধ্যে সবসময় মনে রাখবে, যে কোনো টেবিলের কাজ হবে সারি বাই সারি। অর্থাৎ প্রথম সারি কাজ আগে করব, তারপরে দ্বিতীয় সারি, তারপরে তৃতীয় সারি, তারপর চতুর্থ সারি। প্রথম সারির সবগুলোর কাজ একসাথে হবে, দ্বিতীয় সারির সবগুলোর কাজ একসাথে হবে, তৃতীয় সারির সবগুলোর কাজ একসাথে হবে। ওই এরকমটা হবে না যে আসলে একটা সারি আমরা কলাম বাই কলাম অর্থাৎ উপর থেকে নিচে। সবসময় মনে রাখবো যে HTML এর টেবিলের অংশ হবে অবশ্যই সারি বাই সারি। তো এখন আসি, আমাদের যে কাজটা মনে রাখতে হবে যে আমাদের এখানে 4টা সারি রয়েছে। এই সারির মধ্যে প্রথম সারির মধ্যে দেখো রোল রয়েছে, তারপর হচ্ছে তোমার বডি রোল এবং হচ্ছে নেম, রোল নেম এবং জিপিএ। দেখো 3টা জিনিস রয়েছে। এখন এই 3টাকে যদি আমি বাদ দিই, এই কোন বক্সে অর্থাৎ এই নিচের কোন বক্সে কি আছে আমি কিন্তু বুঝতে পারবো না। অর্থাৎ কোন কলামে কি ডেটা রয়েছে আমি বুঝতে পারবো না। যেমন উপরের এই রোলটাকে দেখে আমরা বুঝি, ও আচ্ছা তার মানে এই কলামে রোল আছে, ও আচ্ছা এই কলামে নাম আছে, ও আচ্ছা এই কলামে রেজাল্ট আছে। তার মানে যাকে দেখে আমি বুঝি কোন কলামে যে ওই কলামে কোন ধরনের ডেটা রয়েছে, এই কথাটা নোট করে ফেলো, নোট করবে। যাকে দেখে আমি বুঝি কোন কলামে কোন ধরনের ডেটা রয়েছে তাকে বলা হয় টেবিল হেড। যেমন এই রোল টেবিল হেড, নেম টেবিল হেড, জিপিএ টেবিল হেড। তার মানে এই অংশগুলো হচ্ছে টেবিল হেড। এরপরে আসি, এই টেবিল হেডের আন্ডারে থাকা যে কলাম ডেটাগুলো থাকে, এই ডেটাগুলোকে বলা হয় টেবিল ডেটা। তার মানে একটা টেবিলে 2 ধরনের অংশ থাকে, একটা হচ্ছে টেবিল হেড এবং আরেকটা হচ্ছে টেবিল ডেটা বা টেবিলের মূল উপাদান। তার মানে এই হচ্ছে একটা টেবিলের বেসিক জিনিস। তো সবসময় মনে রাখবো, একটা টেবিলের কাজ যখন শুরু হবে আমরা অবশ্যই সারি বাই সারি নিয়ে শুরু করব। এবার আসি, আমরা এই টেবিলটা ধরো পরীক্ষা করে আসলে এই যে এখানে যা যা লেখা আছে অবশ্যই তোমরা একটু লিখে নাও কষ্ট করে, দেন হচ্ছে আমরা বাকিটুকু কথা বলবো। তো স্ক্রিনশট রাখো অথবা নোট করো, আমি এটাকে সরাই দিচ্ছি। ওকে, এবার আসি, আমাদের এই HTML-টার মূল অংশ কোডিং করার জন্য প্রথমে যে জিনিসগুলো খেয়াল করতে হবে, একটি HTML এ আমি কি কি কাজ করতে হবে সেই জিনিসটা খেয়াল করার পর তারপরে গিয়ে আমরা কাজটা শুরু করব।
আমরা কি করি, একটা প্রশ্ন পাই, পাওয়ার পরে হুটহাট খালি কাজ করতে থাকি, কিন্তু না, আমাদের আগে উচিত এটা নিয়ে একটু চিন্তা করা যে আমি কি কি কাজ এখানে করতে হবে, অর্থাৎ কি কি কাজ করা আমার জন্য বাধ্যতামূলক। যেমন দেখো, এখানে আমার উপরে রয়েছে ক্যাপশন, তার মানে আমার এখানে এই ক্যাপশনের জন্য আমার যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ক্যাপশন ট্যাগ, সেটি হচ্ছে ক্যাপশন ট্যাগ আমার জন্য ব্যবহার করতে হবে। এরপর রয়েছে রোল নেম, এগুলো হচ্ছে টেবিল হেড, একটু আগে বলেছি এগুলো হেডের জন্য টেবিল হেড কে ব্যবহার করতে হবে, অর্থাৎ টিএইচ ট্যাগ কে ব্যবহার করতে হবে। এরপরে এগুলো হচ্ছে টেবিল ডেটা, এগুলো হচ্ছে টেবিল ডেটা, এগুলো হচ্ছে টেবিল ডেটা। এগুলোর প্রত্যেকটি উপাদানের জন্য এদের প্রত্যেকের সামনে টেবিল ডেটা ব্যবহার করতে হবে। তারপরে দিকে আমরা যদি খেয়াল করি, এই টেবিলটার আমরা যদি কোডিং করি, অর্থাৎ HTML কোডিং করি, তাহলে আমরা কি ফলাফল দেবো একটু পরে দিচ্ছি। আর এই HTML এর এই মূল যে বাইরের দাগগুলো, এই দাগগুলো হচ্ছে টেবিলের বর্ডার, অর্থাৎ এটি হচ্ছে মূল টেবিল ট্যাগ, এবং অবশ্যই তার জন্য আমাদের বর্ডার দিতে হবে। বর্ডার মিন্স চারপাশের দাগ কেমন হয় সেটা আমাকে বুঝতে হবে। তো আমি এই বর্ডার টর্ডার এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। তো আমরা আপাতত মনে রাখি যে এটি হচ্ছে আমাদের টেবিল ট্যাগের আওতাধীন। ওকে, এবার আমরা কাজটা শুরু করব। তাহলে এখানে এরপরে হচ্ছে যখন এই শাড়ির কাজটা শেষ হবে, কোনো একটা শাড়িকে নিয়ে আমি কাজ করব, সবসময় মনে রাখবো ওই শাড়ির কোনো একটা শাড়িকে যখন কাজটা শুরু করব, তো ওই শাড়ির সবার আগে যে কাজ, একটা শাড়ির কাজ শুরু করার আগে ওই শাড়ির আগে টিআর অর্থাৎ কলাম রো ট্যাগ শুরু করা এবং ওই শাড়ির কাজ শেষ হওয়ার পরে রো ট্যাগকে অবশ্যই কি করে দিতে হবে, শেষ করে দিতে হবে। তো আমরা যদি প্রথম শাড়িটার কাজ শুরু করি, তাহলে প্রথম শাড়িটার পূর্বে আমাকে টিআর অর্থাৎ টেবিল রো ট্যাগ নিতে হবে। প্রথম শাড়িটার কাজ যখন এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কমপ্লিট হবে, তখন আমরা টেবিল রোকে আমরা কমপ্লিট করে দিব। সেম আমরা যখন দ্বিতীয় রো এর কাজটা করব, আবার দ্বিতীয় রো এর জন্য আমি একটা টেবিল টিআর নিব, দ্বিতীয় রো এর কাজ শেষ, আবার টিআর কে শেষ করব। তো এটা হচ্ছে টেবিল ডাটা লেখার ধর্ম। আর এই টেবিল রো আর টেবিল হেডের সিস্টেম হচ্ছে, কোন একটা হেড নিয়ে যখন আমি কাজ করব, ফর এক্সাম্পল আমি রোল নিয়ে কাজ করব, তাহলে রোল হচ্ছে টেবিল হেড, তখন এই রোল ওয়ার্ডটার আগে আমি টিএইচ অর্থাৎ টেবিল হেডটা ঘোষণা করব, লিখব, এবং টেবিল রোলের পরে আমি এই টিএইচ ট্যাগকে শেষ করে দিব। সেম ভাবে নামের ক্ষেত্রেও তাই। এবং এই যে ডেটা, যখন ডেটা থাকবে, যেমন 101 হচ্ছে টেবিল ডেটা, তো আমরা এটার ক্ষেত্রে 101 এর ঠিক পূর্বে আমরা যে এই টিআর ট্যাগ লিখবো অর্থাৎ টেবিল ডেটা লিখবো, যেই উপাদানের কাজ যখন শেষ হবে সেই উপাদানের কাজকে সেই ট্যাগকে তখন বিদায় দিব। আমরা প্রথম দুটি ক্লাস আমরা এই জিনিসটা বলেছিলাম, কোন ট্যাগের কাজ যখন শুরু হবে আমরা ওই ট্যাগকে নিয়ে আসবো, আর যখন ওই ট্যাগের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা তাকে বিদায় দিব। তাহলে যার যখন কাজ, এই কথাটা নোট করতে পারো, যার যখন প্রয়োজন তাকে তখন আনবো, যার যখন প্রয়োজন শেষ তাকে তখন বিদায় দিব। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এই পর্যায়ে আমরা কি করবো, এটা একেবারে কোডিংটা করে ফেলবো। তো আমরা এটা কোডিংটা যদি করতে যাই, আমরা দেখি কিভাবে কোডিংটা করি। কোন একটি টেবিলকে শুরু করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়, কোন একটি টেবিলের ক্যাপশনকে ব্যবহার করার জন্য ক্যাপশন ট্যাগের প্রয়োজন হয়, কোন একটি টেবিলের সারি অর্থাৎ সারি বা কলাম ব্যবহার করার জন্য সারি ব্যবহার করার জন্য আমাদের যেটা একটি প্রয়োজন হয় সেটি হচ্ছে টিআর অর্থাৎ টেবিল রো। আমরা শুরুতেই বলেছিলাম টেবিল কলাম বলতে কোনো ট্যাগ নেই, সারি বেয়ে সারি কাজ করা হয়। টেবিলের হেড প্রকাশ করার জন্য টেবিল হেড, টেবিলের বডি ডাটা প্রকাশ করার জন্য টেবিল ডাটা। এই অংশটা নোট করে একেবারে মুখস্থ করে নিবে। এরপরে আমরা চলে যাই টেবিলের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে। একটা টেবিলের কি কি ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে? একটা টেবিলের বাধ্যতামূলক অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। অবশ্যই চারপাশের দাগগুলো কেমন মোটা হবে এটা তোমাকে নিতেই হবে। এরপর সেলফ প্যাডিং, সেলফ স্পেসিং, উইডথ এন্ড হাইট, অ্যালাইন, বিজি, এগুলো বাধ্যতামূলক নয়, তবে প্রশ্নকর্তা যখন বলে দিবে তখন বাধ্যতামূলক। তো আমি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ব্যবহার করে দেখাবো। আপাতত আমি টেবিল বর্ডার নিয়ে কথা বলবো। টেবিল বর্ডারটা হচ্ছে টেবিল অ্যাট্রিবিউটের বাধ্যতামূলক। যদি বর্ডারের মান 0 দিয়ে দেই বা না দিয়ে দেই, তখন আমাদের এই চারপাশের দাগগুলো কেমন হবে এটা টেবিল বুঝতে পারবে না।
যার জন্য আমাদের অবশ্যই টেবিলের ট্যাগের পাশাপাশি বর্ডার ট্যাগ দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আমি লেখার সুযোগ দিচ্ছি না, যেহেতু তুমি চাইলে ভিডিও স্টপ করে করে লেখাগুলো লিখতে পারবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেবিল হেড এবং টেবিল ডেটা এর গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট কি কি, রো স্প্যান এবং কল স্প্যান অ্যালাইন। তো রো স্প্যান ব্যাপারটা যদি একটু বলি, ধরো আমার এটা হচ্ছে একটি রো, এখন এই রো এর এই দাগটা যদি আমি কখনো দেখি যে একটা দাগ এখানে উঠে গেছে, ধরো এখানে একটা দাগ ছিল, বাট যদি দেখি যে এই দাগটা উঠে গেছে, যেখানে একটা দাগ ছিল দাগটা উঠে গেছে, তখনই বুঝে নিব যে এটা হচ্ছে রো স্প্যান। অর্থাৎ রো স্প্যান মানে হচ্ছে এখানে একটা দাগ ছিল, রো ছিল, পূর্ণ ছিল, কিন্তু মাঝখানে এই রোটা কোনো কারণে অর্থাৎ এই রো এর পরিপূর্ণ না, তো এটাকে রো এর দাগ উঠে গেলে অর্থাৎ সারির কোনো দাগ উঠে গেলে তখন এই জায়গাটাকে বলা হবে রো স্প্যান। অর্থাৎ এখানে আমি কুড়ি করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেটা হচ্ছে রো স্প্যান। এখন সেটা টেবিল ডেটাও হতে পারে, সেটা টেবিল হেডে হতে পারে। যদি ভিতরে থাকা ডেটাটি টেবিল হেড হয় তাহলে আমি হেড ট্যাগের মধ্যে রো স্প্যান ইউজ করব, যদি সেটি টেবিল ডেটা হয় তাহলে টেবিল ডেটা ট্যাগের মধ্যে আমি রো স্প্যান অ্যাট্রিবিউটকে ইউজ করব। এরপরে সে কল স্প্যান। তো কল স্প্যানটা কি? কল স্প্যানটাও সেম, ধরো হচ্ছে অনেক সময় এরকম আমাদের কলাম উঠে গেছে, যেমন দেখো এখানে একটা কলাম ছিল বাট এখন ওই কলামটা নাই, এই কলামটা ধরো উঠে গেছে। এখন এই কলামটা যে উঠে গেল, এই যে উঠে যাওয়া, এই কলাম উঠে যাওয়াকে বলা হয় কল স্প্যান। অর্থাৎ যত এখন এই কল স্প্যান আমরা জানি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউট লেখার পর তার ভ্যালু লিখতে হয়। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউট নেম তারপর ইকুয়াল দিতে হয়, ডাবল কোটেশনের মধ্যে তার অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হয়। তো এটা হচ্ছে নিয়ম। তো এখন রো স্প্যান যখন ইউজ করবে, রো স্প্যানের মান কত? যতটি সারি উঠে যাবে তার সংখ্যা। যেমন ধরো আমি বলবো, বা এখানে যতটি সারি উঠে যাবে আমরা এটা বলবো যতটি সারি একত্রিত হয়ে যাবে। আমি এই উঠে যাওয়ার শব্দটাকে আমি রিপ্লেস করতেছি একত্রিত, অর্থাৎ যতটি সারি একত্রিত হয়ে যাবে, হ্যাঁ, রো স্প্যানের মান তত। এখানেও সেম, যতটি কলাম একত্রিত হয়ে যাবে তার সংখ্যা। কিভাবে দেখো, যেমন দেখো এখানে একটা দাগ ছিল, দাগের কারণে এই উপরে একটা কলাম ছিল, সারি ছিল, নিচে একটা সারি ছিল, বাট এই দাগটা না থাকার কারণে কি হয়েছে যে দুইটা তোমার সারি মিলে একটা হয়ে গেছে, যার জন্য এখানে আমরা যদি রো স্প্যান লিখি, রো স্প্যানের মান হবে 2। কেন? কারণ দুইটা সারি একত্রিত হয়েছে। আমি বলেছি যতটি সারি একত্রিত হবে রো স্প্যানের ভ্যালু হবে ততটি। যেমন এখানেও যদি আমরা দেখি যে এখানে আমাদের সেম কাজ, সেটা হচ্ছে যে আমাদের যে সারি উঠে গেছে, এখন কলাম উঠে গেছে। এখন এই কলাম যে উঠে গেছিল, এই কলাম কয়টা কলাম উঠছে দেখো, এখানে একটা দাগ ছিল, এই দাগটা উঠে গেছে। এই দাগটা উঠে যাওয়ার কারণে আমার এই পাশের একটা কলাম এবং এই পাশের একটা কলাম, অর্থাৎ দুইটা কলাম আমার একত্রিত হয়েছে। তারপর দুইটা কলাম একত্রিত হয়েছে, তারপরে এখানে কল স্প্যানের মান 2। এবার আসো অ্যালাইন সম্পর্কে আমরা দ্বিতীয় ভিডিও শেষে দিয়ে দেখেছি। আমি আবার বলছি, কেউ সরাসরি ক্লাস 3 নাম্বারটাই দেখবে না, অবশ্যই আগে দুটি ক্লাস দেখবে। তো দ্বিতীয় ক্লাসটি ছিল অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা যদি কথা বলি, সেখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, যে একটু আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের অবশ্যই অ্যালাইনমেন্ট কখন ইউজ করব? যখন কোনো লেখা ডানে বামে উপরে নিচে আমরা নির্দিষ্ট জায়গায় সরাতে চাই, তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের ভ্যালু অবশ্যই আমরা জানি, অ্যাট্রিবিউটের অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে সেন্টার, মিডল, টপ, বটম, রাইট, লেফট অনুযায়ী আমি লিখবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের অ্যাট্রিবিউট টেবিলের প্রয়োজনীয় অ্যাট্রিবিউট। তো আমরা এখন এটাকে কোডিং করে ফেলি, কোডিং আমরা এটাকে রিফ্রেশ করে দিই। তোমরা অবশ্যই এগুলো লিখে নিবা। আমি আবারও বলছি, লিখে প্র্যাকটিস করবে, শুধু ভিডিও দেখলে কোনো লাভ হবে না। ওকে, সরি, ঠান্ডা লেগে গেছে অনেক। এই যে দেখো, প্রথম কাজ এটি হচ্ছে একটি HTML, তাহলে অবশ্যই আমাকে HTML ট্যাগ লিখতে হবে। তার আগে আমরা যদি ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা একটা লেখা লিখে থাকি, সেটা হচ্ছে ডক টাইপ HTML। এটি কোনো ট্যাগ নয় আসলে, এটি হচ্ছে ব্রাউজার সহজে বুঝতে পারে যে এটি কোন ধরনের কোডিং।
ওকে, তারপরে আমরা লিখব অবশ্যই HTML ট্যাগ শুরু করব। তো শুরু করলাম, যেহেতু হেডিং নাই, টাইটেল বলে দেয় নাই, তাহলে আমার টাইটেল অংশের দরকার নাই, হেড সেকশনের প্রয়োজন নেই। এবার আসো সরাসরি আমি বডি সেকশনে চলে যাব, যেহেতু এইটা মূল বডি অংশের মধ্যে কাজ। বডি ট্যাগ দিব। বডির পরে আমি দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, স্যার আগে তো স্টুডেন্ট ইনফরমেশন লেখা, তারপরে টেবিল স্টার্ট হয়েছে, এখন আমি কি আগে স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে কাজ করবো নাকি টেবিল নিয়ে কাজ করবো? এবার তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করে দিই, তুমি যখন ফেসবুকে কোনো পোস্ট করো, এটা কি হয়? পোস্ট বাই স্ট্যাটাস। কিন্তু যখন তুমি ছবি আপলোড করো, তার উপরে যে লেখাটা লিখো তার নাম ক্যাপশন। তার মানে ক্যাপশনটা হচ্ছে যখন ছবি থাকবে তখনই প্রযোজ্য। তার মানে টেবিল থাকলেই টেবিলের ক্যাপশন প্রযোজ্য। এখন যেখানে টেবিল নেই সেখানে ক্যাপশন আসবে কোথায় থেকে? যার জন্য অবশ্যই আগে টেবিলের কাজ শুরু করতে হবে। এখন আসো আমরা দ্বিতীয় ক্লাসটাতে আমরা যেটা বলেছিলাম অ্যাট্রিবিউট সম্পর্কে, যে একটি ট্যাগের বাধ্যতামূলক এবং বাধ্যতামূলক নয় এরকম দুই ধরনের অ্যাট্রিবিউট থাকে, যে অ্যাট্রিবিউট ছাড়া ট্যাগের ব্যবহারকে সুনির্দিষ্ট করা যায় না। যেমন আমরা এখন এখানে টেবিল ট্যাগ শুরু করলাম, কিন্তু টেবিল ট্যাগ শুরু করার পরে আমার প্রথম যে প্রশ্নটা, এই টেবিলের দাগগুলো কি মোটা হবে চারপাশের দাগগুলো নাকি চিকন হবে? এটা প্রশ্ন। টেবিল আমাকে এই টেবিল ট্যাগের এটা করতে পারবো না। টেবিল ট্যাগের কাজটা হচ্ছে কাজটাকে শুরু করা। তো আমরা যে কাজটা করব, এই টেবিলের অ্যাট্রিবিউট কি কি আছে এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো এই টেবিলটার কোডিং করার জন্য আমরা যে কাজটা করব, দেখো আমি এখানে আগেই কোডিং করে রেখেছি, তো সুতরাং এখন আর বেশি প্রেশার নিচ্ছি না, যেহেতু বোঝাতে হবে, ক্লাসটি লম্বা হয়ে যাবে। তো আমি প্রথমে HTML শুরু করলাম, এর আগেও দেখাইছি। HTML শুরু করার পর অবশ্যই আমি যে কাজটা করব, বডি নিব, বডির পরে টেবিল বর্ডার অবশ্যই দিতে হবে। এখন টেবিল বর্ডারের মানটা আমি অ্যাট্রিবিউট, টেবিল হচ্ছে একটি ট্যাগ এবং টেবিল বর্ডার হচ্ছে তার অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউটকে আমি আসলে কখন নিব বা কখন লিখব? এখন এই টেবিলের এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখবো, যে যখন আমরা এই টেবিলের চারপাশের দাগগুলো মোটা বেশি দেখব, তখন এই বর্ডারের যে ভ্যালুটা অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালু তার মান 2 অথবা 3 দিব। বাট যখন একটু চিকন দিব তখন আমরা এই বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু 1 দিব। তারপর আমরা বলেছিলাম অবশ্যই এখানে একটা ক্যাপশন দেওয়ার কথা ছিল। তবে টেবিল বর্ডার শুরু করার পর আমরা অবশ্যই এখানে একটা ক্যাপশন ট্যাগ দিতে হবে। তো আমরা হচ্ছে এই টেবিলটার ক্যাপশনটা দিয়ে দিই, ক্যাপশন ট্যাগ দিয়ে দিব। ক্যাপশন ট্যাগ আমরা জানি কি দিয়ে দিতে হয়, ক্যাপশন ট্যাগ দিয়ে দিতে হয়। তো আমাদের এই হচ্ছে ক্যাপশন ট্যাগ। তো আমরা হচ্ছে এই ক্যাপশন ট্যাগ দেওয়ার পর আমরা যে কাজটা করব, ক্যাপশনের মধ্যে কি ছিল? স্টুডেন্টস ইনফরমেশন। ওকে, ইনফরমেশন। এবার ক্যাপশন ট্যাগকে আমরা কি করে দিব? শেষ করে দিব স্ল্যাশ দিয়ে এবং কৌণিক চিহ্ন দিয়ে শেষ করে দিব। ওকে, দিলাম। তারপরে আমাদের কাজটি হচ্ছে, আমাদের আবার দেখাচ্ছি, টেবিলটা আমরা দেখে করব যে আমরা কি করতে চাচ্ছি। দেখো আমরা বলেছিলাম টেবিলের কাজ শুরু হবে সারি বাই সারি, তার মানে এই সারির কাজ শুরু হবে, অর্থাৎ সারির জন্য টিআর শুরু। দেখো ঠিক এখানেই টিআর শুরু হয়ে গিয়েছে। আমি যেখানে কলম রাখবো তোমরা ওখান পর্যন্ত দেখবে, নিচে যাওয়ার প্রয়োজন নেই। দেখে এরপরে এই সারি যেহেতু শুরু হয়েছে, এবার এই সারির প্রত্যেকটি উপাদানের কাজ আগে হবে, তারপরে হচ্ছে বাকি কাজ। তাহলে কি টেবিল হেড আমরা ভিডিওর মাঝখানেই দেখাইছিলাম যে কোন একটা টেবিল হেডের ঠিক আগে, যেমন রোল একটি টেবিল হেড, এই টেবিল হেডের আগে আমাকে টিএইচ ট্যাগ লিখতে হবে এবং পরে ওই টিএইচ ট্যাগকে শেষ করে দিতে হবে। সেম নেম একটি টেবিল হেড, নেমের আগে টেবিল হেড লিখতে হবে, পরে টেবিল হেডকে শেষ করে দিতে হবে। জিপি একটি টেবিল হেড, জিপি এর আগে আমি টেবিল হেডকে লিখবো এবং পরে টেবিল হেডকে শেষ করে দিব। আমার প্যান যেখানে থাকবে তুমিও সেখানে নজর রাখবে। এবার যেহেতু এখান পর্যন্ত আসার পর আমার টেবিলের কাজটি শেষ, তাহলে অবশ্যই আমাকে এই টেবিল রোটাকে শেষ করে দিতে হবে। আমরা একটা প্রথম সারি কাজ শেষ, আমরা বলেছিলাম কাজ হবে সারি বাই সারি, সবসময় মনে রাখবে কাজ হবে সারি বাই সারি। এরপর আবার দ্বিতীয় সারি কাজ শুরু করব। দ্বিতীয় সারির জন্য আমি টেবিল রো লিখবো, নিয়েছিলাম টেবিল রো। তারপরে হচ্ছে এটা হচ্ছে টেবিল ডেটা, যার জন্য আমরা 101 এর আগে টেবিল ডেটা দিয়েছি, পরে টেবিল ডেটাকে শেষ করে দিয়েছি। একটা সারি সম্পূর্ণ কাজ শেষ না হলে আমি নিচে যাব না। কাজ কখনো কলাম বাই কলাম হবে না, কাজ হবে সারি বাই সারি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। এবার করিম একটি টেবিল ডেটা, এই করিমের আগে হচ্ছে টেবিল ডেটা নিয়েছি, পরে শেষ করে দিয়েছি। করিমের পরে হচ্ছে জিপিএ 5, তাহলে করিম জিপিএ 5 এর আগে টেবিল ডেটা, পরে শেষ করে দিয়েছি।
এরপরে আমার এই দ্বিতীয় সারি কাজটাও শেষ। দ্বিতীয় সারির রোটাকে আমি শেষ করে দিয়েছি। আবার তৃতীয় সারির রোটাকে নিব। তৃতীয় সারির রো এগুলো টেবিল ডাটা, তাহলে এটার পূর্বে টেবিল ডাটাটা নিব, পরে শেষ করে দিব। আফরিন টেবিল ডাটা, রেজাল্ট টেবিল ডাটা, তাহলে প্রত্যেকটা টেবিল ডাটার আগে আমি টেবিল ডাটাটা নিব এবং পরে সেটাকে ক্লোজ করে দিব। আমরা জানি ক্লোজ আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে স্ল্যাশ ইউজ করলে সেটা ক্লোজিং ট্যাগ হয়ে যায়। এখন আসো এইভাবে আমরা 3 নম্বর কলামটারও কোডিং করব। দেন আমরা কি করব, আমরা এই সবার আগে টেবিলটাকে শেষ করে দিব। টেবিলটাকে শেষ করে দেওয়ার পর, অর্থাৎ টেবিল শেষ করে দেওয়ার পর বডি শেষ করে দিব, দেন HTML কে শেষ করে দিব একেবারে সবার নিচে দিয়ে। তো আমরা যদি একেবারে খেয়াল করি, এগুলো আমরা মুছে দিচ্ছি যেহেতু তোমাদের ভিডিও পজ করে তোমরা নোট করতে পারবে, অবশ্যই নোট করে নিবে। ওকে, এবার আমরা যদি খেয়াল করি, ওকে এই যে আমরা বডি নিয়েছি, টেবিল শেষ করে দিয়েছি। এবার আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমরা যদি এটাকে রান কিভাবে করবো সেটা এর আগের ক্লাস আমাদের দেখানো হয়েছে। দেখো এখন এটাকে আমরা রান করলাম, রান করলে আমাদের কি চলে আসছে। ওকে, আমরা একটু রিফ্রেশ করে নিই। এই যে দেখো রান করার পর আমাদের হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন লেখাটি ঠিক উপরে আছে, তারপরে রোল নেম সবকিছু অ্যাকুরেট চলে আসছে। বাট একটা মেজর সমস্যা দেখা দিছে, সেটা হচ্ছে কি, দেখো তুমি যদি ওদের আউটপুটের সাথে আমাদের যেটা কোডিং করতে বলছে সেই কোডিংটার সাথে যদি তোমরা ম্যাচ করো, কোনোভাবে এটা মিলতেছে না। কেন, দেখো এই কলামটার এই রোটার এই রোলের ডাইনে বামে ভালো জায়গা রয়েছে দেখো, কিন্তু এখানে আমার কোনো ধরনের জায়গা নেই। এখানে স্টুডেন্টটা ছিল ইনফরমেশন এক লাইনে, বাট এখানে ভাঙা দিয়ে এসেছে। আবার এই যে রোল, এই রোলটা হচ্ছে আমার একেবারে মাঝখানে, মানে এই রোলটা মাঝখানে ডাইনে বামে ভালো জায়গা রয়েছে, উপরে নিচে জায়গা রয়েছে, বাট এখানে এমন কিছুই নেই। আমরা আসলে অনেক সময় খালি কোডিং পরীক্ষা হলে করে দিয়ে আসি, কিন্তু গাইড দেখে কোডিং বা শিখি, যার জন্য ওই গাইডে সাধারণত ওরা এই ছোটখাটো জিনিসগুলো বড়ভাবে উপস্থাপন করা হয় না। কিন্তু তুমি যদি ছোটখাটো জিনিসগুলো খেয়াল না করো, কখনো ফলাফলের কোডিং আর তোমার কোডিং এক হবে না। তাহলে এটাকে কোডিং করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে, টেবিলের চারপাশে চড়া, অর্থাৎ টেবিলটাকে আরো চড়া করতে হবে, আরো প্রশস্ততা করতে হবে এবং টেবিলের উচ্চতাকেও আর একটু বাড়াইতে হবে। তা আমি যে কাজটা করবো, টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে আমরা ওয়েডের মধ্যে 400 দিব হচ্ছে চড়া, আর হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা আমরা দিব 100। তো এরপরে উচ্চতা এবং 100 দেওয়ার পরে আমরা আবার কোডিং করে দেখি কি হয়। ওকে, দেখো তো আমি আগেই কোডিং করে রেখেছি, যার জন্য তোমাদেরকে সহজেই দেখাচ্ছি। ওকে, এবার আসি। দেখো এখানে কি কাজটা করেছি, এখানে দেখো যে কাজটা করেছি, টেবিলের ওয়েট এন্ড প্রশস্ততা আমরা 400 দিয়েছি এবং হাইটকে আমরা 100 দিয়েছি। অর্থাৎ এটা হবে অবশ্যই টেবিল বর্ডারের অ্যাট্রিবিউট। আমরা এর আগে ক্লাসে বলেছিলাম টেবিল বর্ডার একাধিক অ্যাট্রিবিউট থাকলে একটা অ্যাট্রিবিউটের পর আরেকটা অ্যাট্রিবিউটের মধ্যে স্পেস দিয়ে লিখতে হয়। একটা অ্যাট্রিবিউট পরে আরেকটা অ্যাট্রিবিউট, আরেকটা অ্যাট্রিবিউট, 3টা অ্যাট্রিবিউট। কেন এগুলো এখন বাধ্যতামূলক হয়ে গেছে। এটা ছিল বাধ্যতামূলক আর এগুলো ছিল অপশনাল, বাট এই দুইটা এখন বাধ্যতামূলক। কেন, যেহেতু এই দুইটা না ইউজ করার কারণে প্রোগ্রামের ফলাফল অ্যাকুরেট হচ্ছে না। তাহলে অত্যাবশ্যক নয় কেন বলা হয়, আর এগুলো ছাড়াও প্রোগ্রামকে কোডিং করা যায়। এগুলো ছাড়া আমি প্রোগ্রাম রান করছি, এটা অ্যাকুরেট হয়নি, কিন্তু বর্ডার ছাড়া তো রান করবে না। বর্ডার ঠিক মতো না দিলে আমার দাগগুলো ঠিক মতো বোঝা যাবে না। এক্সাম্পল আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা অ্যালাইনমেন্ট দিব না। যেমন ধরো আমি দেখো আমার যে ফলাফল একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটার যে কাজটা করেছি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট দিয়েছি। বাট আমরা এখন চাচ্ছি যে টেবিল রো এর, অর্থাৎ টেবিল রো কে আমরা যে কাজটা করব, এই টেবিল রো এর মধ্যে যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোর মধ্যে আমরা অ্যালাইনমেন্ট দিব না। তার মানে এই যে তোমরা যদি খেয়াল করে দেখো, আমি এই 101 এই 101 এর টেবিল ডেটার আগে ঠিক অ্যালাইনমেন্ট দিয়েছি, টেবিল ডেটার আগে ঠিক অ্যালাইনমেন্ট দিয়েছি। তো এই অ্যালাইনমেন্টটা আমি দিব না। দেখি এই অ্যালাইনমেন্ট গুলো না দিলে আমার কি হয়। হ্যাঁ, তো আমরা এখন এই অ্যালাইনমেন্ট গুলো কেটে দিব। অ্যালাইনমেন্ট গুলো কেটে দিয়ে দেখি যে কি হয় আমাদের। তো দেখো এবার আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, যে আমাদের যে কোডিংটা করেছি ওই কোডিংটাকে যদি আমরা আমাদের বিভিন্ন গাইড পদ্ধতিতে যদি আমরা করি বা না বুঝে করি, তাহলে কি হবে। যেমন ধরো আমরা এই রোল নেম এবং জিপিএ এগুলো হচ্ছে টেবিল হেড। সবসময় মনে রাখবে টেবিল হেডের মধ্যে কোনো ধরনের অ্যালাইনমেন্ট ইউজ করার প্রয়োজন নাই। এটি অটোমেটিক বোল্ড হয় এবং অটোমেটিক মাঝখানে চলে আসে। কারণ আমরা আগের বার যখন কোডিংটা করেছিলাম, তোমরা যদি আমাদের কোডিংটার ফলাফলটা দেখো, আমরা এখানে কোনো ধরনের বোল্ড ট্যাগ ইউজ করিনি এবং হচ্ছে কোনো ধরনের আমাদের অ্যালাইনমেন্টও ইউজ করা লাগেনি। এটি অটো মাঝখানে চলে এসেছে।
কিন্তু যদি আমরা এই টেবিল ডেটার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট না ইউজ করি, অর্থাৎ আমি দেখো 101 কথা ছিল কোন একটা টেবিল ডেটা, তার পূর্বে আমি টেবিল ডাটাটাকে শুরু করব এবং পরে ওই টেবিল ডাটাটাকে শেষ করে দিব, কিন্তু আমি সেটা না করে তার পাশাপাশি আমি এই অ্যালাইনড অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি। কেন করেছি? কারণ টেবিল ডাটাগুলো মাঝখানে। এখন বলতে পারো স্যার রোল নেম এগুলো তো মাঝখানে, আমি বলেছি টেবিল হেড মাঝখানে কলেজ চলে এসে অটোমেটিক্যালি জেনারেট হয়, এটা প্রোগ্রাম নিজে করে, এবং বোল্টটা অটোমেটিক্যালি হয়, এই টেবিল হেড এই কাজটা করে, কিন্তু টেবিল ডেটা এই কাজটা করে না। এখন যেহেতু টেবিল ডাটাগুলো মাঝখানে রয়েছে, আমরা মাঝখানে আনার জন্য আমরা অবশ্যই এখানে যে কাজটা করবো অ্যালাইনমেন্ট ইউজ করেছি। তোমরা যদি দেখো প্রত্যেকটা টেবিল ডাটার আগে আমরা অ্যালাইনমেন্ট করেছি। এখন আমরা যদি অ্যালাইনমেন্টটাকে লক্ষ্য না রেখে বা অ্যালাইনমেন্টটাকে কেটে দিই, তখন আমরা দেখি কি হয় আমাদের ফলাফলটা। তো আমরা অ্যালাইনমেন্টটাকে মুছে দিব। তো অ্যালাইনমেন্টটাকে মুছে দিব, আমরা দেখি অ্যালাইনমেন্টকে মুছে দিলে কি হয় আমাদের। ওকে, এই যে আমরা অ্যালাইনমেন্টকে পুরোপুরি বাদ দিয়ে দিব। অ্যালাইনমেন্টকে আমরা মুছে দিব, তারপর প্রত্যেকটা থেকে অ্যালাইনমেন্ট কেটে দিব। আমাদের যতগুলো ট্যাগ টেবিল ডাটা রয়েছে প্রত্যেকটা, আচ্ছা আমরা জাস্ট 3টাকে সরাই দিয়ে দেখি, তারপরে বাকিটা না হয় আমরা নিতেই বুঝে যাব। ওকে, আমরা এই প্রথম কলামের 3টা ডাটা, এই 3টা ডাটার ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করিনি। তো এটার ক্ষেত্রে ইউজ না করলে যা হবে বাকিগুলোর ক্ষেত্রে তা হবে। আমরা এটা সেভ দিয়ে ফেলি। তো আমরা এখন এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে এবার প্রোগ্রামকে রান করব। তো রান করলে দেখি কি আসে এটার ফলাফলটা। আমার এখানে আগে সবকিছু করা রয়েছে, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, তো আমি তোমাদেরকে সেখান থেকে দেখাচ্ছি। আমি এটাকে রান করব। ওকে, এই রান করলে দেখো কি হচ্ছে, খেয়াল করছো? এই যে দেখো, এখানে যদি তুমি খেয়াল করে দেখো, খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখো, এই রোলটা বাম পাশ থেকে শুরু হয়েছে, করিম জিপিএ 5, এটা ডট হবে, জিপিএ 5 বাম পাশ থেকে শুরু হয়েছে, কিন্তু আমার মূল প্রোগ্রাম ছিল মাঝখানে। এখন এগুলো মাঝখানে ঠিকই আছে, বাট এইটা আবার বাম পাশ থেকে শুরু হয়েছে। কেন? আমি এখানে অ্যালাইনমেন্ট দেইনি। এই জন্য বক্সের মধ্যে মনে রাখবা সবসময়, যখন কোনো বক্সের ডাইনে বামে তোমার জায়গা থাকবে, তখন অবশ্যই বর্ডারের পাশাপাশি উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যখন উপরে নিচে জায়গা থাকবে, তখন অবশ্যই হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যখন কোনো লেখা মাঝখানে থাকবে, টেবিল বিশেষ করে ডেটা, নট হেড, টেবিল ডেটা যদি মাঝখানে থাকে, ওই প্রত্যেকটা টেবিল ডেটার শুরুতে আমাদের অ্যালাইন ব্যবহার করতে হবে। এরপরে ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউট হিসাবে আমার যদি মাঝখানে থাকে সেন্টার, বাম পাশে থাকলে লেফট, ডান পাশে থাকলে রাইট, উপরে থাকলে টপ, নিচে থাকলে বটম, ওই অনুযায়ী আমাকে কোডিংটা করতে হবে। এই ছিল টেবিলের একেবারে জেনারেল প্রাথমিক যে কনসেপ্টগুলো সেটা। এখন যদি তোমরা দেখো যে আমাদের মাঝে মাঝে দেখবে যে বোর্ডে আসে রো উঠে গেছে, কলাম উঠে গেছে, সেগুলো আমরা কিভাবে করবো। দেখো, রো কলাম উঠে যাওয়া আমরা যদি বেশ কিছু লক্ষ্য রাখি, যেমন দেখো এটার ক্ষেত্রে দেখো, এটার এই বরাবর একটা সারি ছিল, কিন্তু এই সারিটা উঠে গেছে। তাহলে এরকম যদি হয়, সবসময় মনে রাখবে সব কাজ ঠিক থাকবে, একেবারে আগে শুরু থেকে সব কাজ অ্যাকুরেট হবে। শুধু এই দ্বিতীয় সারিতে যখন আমি কাজটা করব, দ্বিতীয় সারিতে 1টা 2টা, এখন এখানে তো এই উপাদানটা তো 2টা সারির মাঝখানে রয়েছে। সবসময় মনে রাখবো টেবিল রোয়ের যে ডেটাগুলি থাকবে সেটা উপরের রোতে হিসাব করব। আবার বলছি, টেবিল রোয়ের যে ডেটাগুলি থাকবে সেটা উপরের রোতে হিসাব করব। তার মানে এই মাঝখানে যেটা রয়েছে এটা ধরে দেবো এটা উপরে রয়েছে। এখন আসো, তার মানে দ্বিতীয় কলামের কাজ যখন করব, পরপর 3টা ডেটা নিয়ে কাজ করব। এবার 3টা ডেটা যখন আমি কাজটা করব, দেখো তাহলে আমি অবশ্যই টিডি 101, এরপর টিডি শেষ, আবার টিডি আমাদের করিম, এরপরে টিডি শেষ, এরপরে আবার হচ্ছে টিডি। এখন টিডি এখানে করতে গিয়ে দেখলাম এখানে রো উঠে গেছে, এখানে একটা রো ছিল, এখন রোটা কি নাই। যেহেতু রোটা উঠে গেছে, তার মানে আমার এখানটাতে যে কাজটা করতে হবে, এখানে আমরা বলেছিলাম রো উঠে গেলে যে অ্যাট্রিবিউট দিতে হয় তার নাম রো স্প্যান। আমরা রো স্প্যান দিব। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল দিতে হয়, ডাবল কোটেশনের মধ্যে তার ভ্যালু দিতে হয়। এখন আসো, কয়টা সারি একত্রিত হয়েছে। এখানে সারিটাকে যদি আমি খেয়াল করি, এই দাগটাকে আবার মুছে দিয়ে দেখাই, এখানে একটা সারি ছিল, এখানে একটা সারি ছিল। একটা দাগ ওঠার কারণে দেখো, আমরা যদি খেয়াল করি যে এই উপরে এবং নিচে 2টা কলাম অর্থাৎ 2টা সারি একত্রিত হয়ে গেছে। তার মানে 2টা মিলে একত্রিত হয়েছে, এই জন্য এখানে 2 হবে। আমরা শুরুতেই লিখে দিয়েছিলাম যতটি একত্রিত হবে ভ্যালু হবে ঠিক ততটি।
তো এইভাবে আমাদের কোডিং করতে হবে। যখন 3 নম্বর কলামে সারি কাজ করব তখন আমাদের কিছুই করার প্রয়োজন নেই, কারণ এটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে, এটা নিয়ে প্যারা নেই। তো আমরা যদি কোডিংটা ভালো করে দেখি, এটার কোডিংটা যদি তোমরা খেয়াল করো দেখবে যে ঠিক আমার আগে থেকেই কোডিং করা রয়েছে, এই জন্য আমি আর নতুন করে দিচ্ছি না। ওকে, তো এই হচ্ছে আমাদের কোডিংটা করা আছে। এখন এটাকে আমি সেভ দিব। এখন সব আগের মতো, দেখো সব একেবারে হুবাহু আগের মতো, শুধু পার্থক্যটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে করিম নাম জিপিএ 5, এই 5 এর আগে রো স্প্যান 2, এবং যেহেতু লেখাটা মাঝখানে রয়েছে 5, এই জন্য আমি অ্যালাইনমেন্ট ইউজ করেছি। কোনো লেখা মাঝখানে ডানে বামে উপরে নিচে ঠিকঠাক ভাবে ঠিক জায়গায় লেখার জন্য অবশ্যই অ্যালাইনমেন্ট অলওয়েজ ইউজ করতে হবে। তো সেভ দিয়ে আমি যদি এটাকে রান করি, রান করার পর আমরা যে ফলাফলটা দেখতে পাবো, দেখো একেবারে খুব হুবাহু মিলে গেছে আমাদের, একেবারে যে ফলাফলটা যেমন ছিল এমন, ঠিক আছে। তো এখন এখানেও আরেকটা জিনিস যদি লক্ষ্য করো, আমরা ওইটার সাথে যদি খেয়াল করি যে একেবারে অ্যাকুরেটলি নিতে হবে, অর্থাৎ তুমি যে কোডিংটাই আসুক না কেন, বোর্ডের যে তোমাকে বোর্ডে এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে, ওরা কখনো কোডিং দিবে না, প্রশ্ন এটা হলো প্রশ্ন, এবার এটা দেখে দেখে তোমাকে কোডিং করতে হবে। তো কোথায় কি করা দরকার ওই অনুযায়ী সেই কাজটা করবে। তো এরপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে দেখবে যে কলাম সারি উঠে যায়। যেমন ধরো এখানে দেখবে, আমরা যদি খেয়াল করি, দেখো কলাম উঠে গেছে, আগেটা ছিল সারি উঠে যাওয়া, এটা হচ্ছে কলাম। যদি তুমি খেয়াল করো এখানে একটা দাগ ছিল, বর্ডার ছিল, বাট এই কলামটা মুছে গেছে। তার মানে কি, দুইটা কলাম, একটা কলাম দুইটা কলাম, এই দুইটা কলাম মিলে একটা কলাম হয়েছে। তার মানে এখানে আমাকে যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কল স্প্যান। এখানে সবসময় মনে রাখতে হবে আমি অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করবো, এই জায়গাটা একটা আমাদের বিভ্রান্তি কাজ করে। নেম একটি ডাটা, যেহেতু এটা ডাটার প্রতিনিধিত্ব করে, এটি হচ্ছে ডাটা হেড, টেবিল হেড। তো টেবিল হেড একটি ডাটা, এই টেবিল হেডের ঠিক শুরুতে, টেবিল হেডের আমরা ঠিক শুরুতেই আমরা কি করব, অর্থাৎ এই টেবিল হেডের শুরুতে আমরা অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। তো টেবিল হেডের অ্যাট্রিবিউট হচ্ছে, যেহেতু কলাম উঠে গেছে অবশ্যই কল স্প্যান হবে, কল স্প্যান 2। এরপরে বাকি যা আছে সব আগের মতো, আর যেহেতু এটা মাঝখানে রয়েছে তার মানে অবশ্যই এখানে পাশাপাশি আমাকে আমার অ্যাট্রিবিউটও ব্যবহার করা লাগবে, অর্থাৎ কল স্প্যান 2 এবং আমাদের অ্যালাইন হিসেবে আমরা সেন্টার দিব। আমরা আমার আগে কোডিং করা আছে, আমি আর নতুন করে দেখাচ্ছি না, আমি এই কোডিংটাই তোমাকে দেখাচ্ছি। ওকে, তো সব একেবারে প্রথমটা যেভাবে করেছো সব একই রকম, শুধু পার্থক্যটা হচ্ছে একটি জায়গায়, সেটি হচ্ছে এই যে নেমের ঠিক এখানে যে টেবিল হেডটা, এখানে 3টা হেড ছিল, 3টা হেডের পর এখন 2টা হেড আছে, টেবিলে 2টা হেড আছে, প্রথমটা ঠিক আছে, বাট দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এই নেমের পূর্বে শুধু টেবিল হেড বসার কথা ছিল, যেহেতু নেমটা কল স্প্যান নিয়ে কাজ করতেছে, এই জন্য নেমের এই শুরু ট্যাগ, ওপেনিং ট্যাগে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এবং অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটও ব্যবহার করেছি, আর বাকি সব কিছু আগের মতো। তো এইভাবে আমাদের প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলোকে তুমি সলভ করতে পারো চাইলে। পরবর্তীতে আমরা আরো টেবিলের জটিল জটিল বিষয়গুলো নিয়ে বোর্ডের প্রশ্ন নিয়ে সলভ করবো। অবশ্যই সিরিয়াল মেইনটেইন করে ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই নোট করে করে পড়বে। আর তো এই পর্যায়ে আমরা আরো বেসিক কিছু যদি আমরা খেয়াল করি, যে যেমন টেবিল বর্ডার, এই টেবিল বর্ডারের মান যদি আমরা 0 করে দিই তাহলে কি হয়, 0 করে আমরা প্রোগ্রামটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি এবার রান করি তাহলে কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রোগ্রামের কোনো ধরনের বর্ডার দেখা যাচ্ছে না। এই জন্যই বোর্ডে বেশিরভাগ সময় এমসিকিউ আসে, টেবিল বর্ডারের মান নিচের কোনটি সম্ভব নয়, 0। তাহলে 0 দিলে কি হয়, একেবারে আমরা 0 দিয়ে দেখলাম যে চারপাশে কোনো দাগ বোঝা যাচ্ছে না, অর্থাৎ কোনো ধরনের বর্ডার বোঝা যাচ্ছে না, এই জন্যই টেবিল বর্ডারের মান কখনোই 0 দেওয়া যাবে না। এরপরে আমরা যদি টেবিল বর্ডারের মান আরো বাড়াই দিই, ফর এক্সাম্পল আমরা যদি 5 দেই তাহলে আমরা কি দেখি, 5 দিয়ে আমরা যদি সেভ দেই, দেন আবার যদি আমরা রান করি আমরা দেখবো দাগটা একটু খানিকটা মোটা হয়েছে, তার মানে অনেকটাই মোটা হয়েছে। তার মানে আমরা হচ্ছে চারপাশের দাগগুলো যত বেশি মোটা দেখবো টেবিল বর্ডারের মানটাকে তত বেশি বাড়িয়ে দিব। আর আরো যদি খেয়াল করি, আমরা যদি এই যে হাইট এবং ওয়েট যদি না দেই, অর্থাৎ প্রশস্ততা এবং উচ্চতার অ্যাট্রিবিউট যদি না ব্যবহার করি, তখন কি হবে, তখন যে ঘটনাটা ঘটবে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে তখন আমাদের এই যে দেখো আমার টেবিলের একেবারে এই রোলের ডানে বামে এবং উপরে নিচে কিংবা প্রতিটি ডেটার উপরে নিচে ডানে বামে কোনো ধরনের স্পেস নেই, কিন্তু যেটা আমাদের মূল ফাংশনের ছিল।
তখন এই জন্যই আমাদের অ্যাট্রিবিউট এই ক্ষেত্রে ব্যবহার করা বাধ্যতামূলক, এবং অ্যাট্রিবিউট না ব্যবহার করলে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে রান করবে না, রান করলেও সেটা সঠিকভাবে ফলাফলের ন্যায় দেখতে মনে হবে না। যার জন্য আমরা যখন কোডিং করব এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, বিশেষ করে অ্যালাইনমেন্ট এবং হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট এবং হচ্ছে প্রশস্ততা, উইডথ অ্যান্ড অলসো হাইট, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো।